দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশের 64 জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। দ্বিগুণ করা হয়েছে উপকারভোগীর সংখ্যা। অর্থবছরের প্রথম 7 মাসে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ, বেড়েছে সুদ আসল পরিশোধের চাপ। ভ্যাট সংক্রান্ত সব কাজ সম্পাদন করতে ন্যাশনাল সিস্টেম চালু করতে চায় এনবিআর। উদ্দেশ্য ব্যবসায়ীদের ভোগান্তি দূর আর আদায় বৃদ্ধি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের 64 জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। বুধবার থেকে এই কার্যক্রম শুরু করল সংস্থাটি। ট্রাক সেলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দ্বিগুণ করা হয়েছে উপকারভোগীর সংখ্যা। প্রতিটি জেলায় 5টি ট্রাকের মাধ্যমে 400 পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করবে সংস্থাটি। পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে 28 মার্চ পর্যন্ত। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। তপ্তরোদ মাথায় নিয়ে টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়েছেন পূর্ব রাজাবাজারের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম। উদ্দেশ্য যাতে কিছুটা সাশ্রয়ী হয় দৈনন্দিনের খরচ। কেননা এখানে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মুসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর মিলছে 587 টাকা 50 পয়সায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধেক। এই প্যাকেজটা কিনতে যাই আমার দেখা যায় 1000 টাকা খরচ হইতো, আমি সেটা 600 টাকা পাচ্ছি। 400 টাকা আমার বাঁচতেছে, যেমন 400-300 যেমনে পাচ্ছে। একটু তো সাশ্রয় কম পায়, একটু কম পাওয়ার জন্য এখানে দাঁড়ায় সবাই। টিসিবির ট্রাক সেলের এই কার্যক্রম শুরু হয় গেল মাসের দ্বিতীয় সপ্তাহে। তখন ঢাকার 50টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন 10,000 আর চট্টগ্রামে 20টি ট্রাকের মাধ্যমে 4,000 পরিবারের মাঝে পণ্য বিক্রি করা হয়। এর বাইরে বিভাগীয় শহর ও 6 জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম চালু করা হয় ফেব্রুয়ারির শেষ নাগাদ। আমি ওই যাইতেছিলাম অন্য খাতে, পথে যাওয়ার সময় দেখলাম যে এখানে দিচ্ছে। হ্যাঁ, এটা লাভ হয়েছে। সরকার অনেক সাশ্রয় করছে আমাদের জন্য। করে দিয়েছে, আমরা অনেক সহায়তা পাইছি বাবা। অর্ধেক দামে পাই। যদি একটু মালটা বাড়ায় দিত, এখন তো 200 দেয়। যদি 400 মাল দিত তাহলে আর কেউ ফেরত যাইতো না। কার্ড সিস্টেম করে দিছি, ও 400 কার্ড দিয়ে দিই একসাথে, এরপর বাকি লোকগুলা আর বলে দিই যে আর কার্ড দেওয়া শেষ, চলে যায়। চলমান কার্যক্রমের পাশাপাশি বুধবার থেকে নতুন করে বাকি 56 জেলায় শুরু করা হলো ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির এই কার্যক্রম। এর আওতায় প্রতিটি জেলায় 5টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এতদিন প্রতিটি ট্রাকে 200 উপকারভোগীর জন্য পণ্য বরাদ্দ থাকলেও এখন দেয়া হবে 400 পরিবারকে। সেই হিসাবে প্রতিদিন 1,64,000 পরিবারের মাঝে পণ্য বিতরণ করবে টিসিবি। আজকে থেকে সারা বাংলাদেশের যে অবশিষ্ট 56টা জেলা সদর ছিল, প্রতিটি জেলা সদরে 5টি করে ট্রাক সেল আরও অ্যাড করা হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে এখন টিসিবির মোট 410টি ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে এবং নিয়মিত যে বরাদ্দ ফ্যামিলি কার্ডের মাধ্যমে, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটাও চলমান রয়েছে। এছাড়াও আজকে থেকে এই 410টা ট্রাকেই 200 কার্ডের পরিবর্তে 400 করে কার্ডের পণ্য দেওয়া হচ্ছে। আওতা দ্বিগুণ করা হয়েছে, যেটা সাধারণ মানুষ কার্ডের বাইরে যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে নিতে পারবে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির এই কার্যক্রম চলমান থাকবে 28 মার্চ পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ, যদিও একই সময় বেড়েছে ঋণের সুদ আসল পরিশোধের চাপ। বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা না থাকায় স্থবিরতা দেখা দিয়েছে উন্নয়ন কর্মকাণ্ডে, যার প্রভাবে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কিংবা বাজেট বাস্তবায়নের জন্য বিভিন্ন দাতা সংস্থা থেকে ঋণ সহায়তা নিয়ে থাকে সরকার। হিসেব বলছে চলতি অর্থবছরের প্রথম 7 মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের প্রতিশ্রুতি এসেছে $235 কোটি, যা আগের অর্থবছরের একই সময় ছিল $717 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে প্রতিশ্রুতি কমেছে 67%। একই সময়ে তারা ছাড় করেছে $394 কোটি। 2023-24 একই সময়ে যা ছিল $439 কোটি। সে হিসেবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থ ছাড় কমেছে প্রায় 10.5% মতো। এখন এমন একটা সময়, যে সময়টা খুব আনসার্টিন সময়, তাই না? অর্থাৎ এই সময়ের নিশ্চয়তা কম, কতদিন থাকবে, আবার পরবর্তীতে কারা আসবে, তাদের নীতি কি হবে, তারা কি ধরনের নীতি প্রতিপালন করবে, এই ধরনের জিনিসগুলো। অর্থাৎ এই পরিস্থিতিতে নতুন করে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি বা সেই অর্থ ছাড় করার মতো সম্ভাবনা কিন্তু খুব কম। অবস্থার জন্য পলিটিক্যাল চেঞ্জ করতে একটা বড়, আবার এটা একটা ব্যাপক চেঞ্জ হবে। এই জন্য বিদেশি ডোনারও আস্থা নিতে পারতেছে না।
সবসময় এই ধরনের একটা চেঞ্জ হলে তো আসলে আপনার ফরেন এইডের উপরে একটু ডিসরাপশন হয়ই। আমার মনে হয় সেরকম একটা ন্যাচারাল কারণ আর কি এটা। অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত নতুন ঋণের প্রতিশ্রুতি আর অর্থছাড় কমলেও বেড়েছে ঋণের সুদ আসল পরিশোধের চাপ। টিআরডির তথ্যমতে অর্থবছরের প্রথম 7 মাসে বাংলাদেশ $241 কোটি ঋণ পরিশোধ করেছে। এর আগের অর্থবছরে যা ছিল $185 কোটি। এই সময় শুধু আসল বাবদ পরিশোধ করা হয়েছে $154 কোটি আর সুদ বাবদ পরিশোধ করা হয়েছে $87 কোটি। সে হিসেবে সুদ পরিশোধ বেড়েছে $71 কোটি। আগে যেটা ঋণ নিয়েছি এটা অবশ্যই আমাদেরকে পরিশোধ করতে হবে, এবং এটা তো আমাদের জানার কথা যে বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন মেগা প্রকল্প বা অন্যান্য প্রকল্পে আমরা প্রচুর অর্থ, বৈদেশিক অর্থ সহায়তা গ্রহণ করেছি, এবং এর অনেকগুলো কিন্তু এখন আমরা ম্যাচিওর করতেছি, অর্থাৎ আমাদেরকে সুদ এবং মূলধন যেটা আমরা ঋণ নিয়েছি এটা পরিশোধের সময়গুলো শুরু হয়ে গেছে, এবং আগামী 2-3 বছরের মধ্যে এই পরিমাণটা আরো বাড়তে থাকবে। তথ্য বলছে 2023-24 অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের আসল পরিশোধ করেছিল $416 কোটি আর সুদ বাবদ ব্যয় হয়েছিল $135 কোটি। একই সময় ঋণের প্রতিশ্রুতি এসেছিল $1000 কোটিরও বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাব রক্ষণ, রিটার্ন দাখিল সহ যাবতীয় কাজ সম্পাদন করতে একটি ন্যাশনাল সিস্টেম চালু করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বুধবার অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। দাবি করেন এতে ভোগান্তি কমবে, ব্যবসায়ীরা সহজে ভ্যাটের সব কাজ শেষ করতে পারবেন। পণ্যের শুল্ক কমানো বাড়ানো, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সহ নানাবিধ বিষয়ে ব্যবসায়িক বিভিন্ন গ্রুপের সাথে ধারাবাহিক প্রাক বাজেট আলোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বেজা, বিডা, বেবজা, হাইটেক পার্ক, ওমেন চেম্বার সহ বিভিন্ন সংগঠন। তারা তুলে ধরেন বিভিন্ন দাবি দেওয়া। আলোচনায় অফশোর ব্যাংকিং এর উপর কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করে ফরেন চেম্বার, আর ওমেন চেম্বারের দাবি ছিল এসএমই নারী উদ্যোক্তাদের ট্যাক্স কমানোর। রপ্তানি পণ্যের মেশিনারি আমদানিতে পরিষ্কার ব্যাখ্যা চায় হাইটেক পার্কের বিনিয়োগকারীরা। পোর্টগুলো বাংলাদেশ সাইড অনেক সক্ষম হয়েছে, কিন্তু অপোজিট সাইডে সোনামসজিদ অপোজিট মহদীপুর, হিলি বা বুড়িমারি উপসাইডে ওখানে ল্যাব বা ওদের ওয়্যার হাউস না থাকার কারণে আমরা এক্সপোর্টকে শুধু বাড়াতে পারছি না। আমার উত্তরাঞ্চলের পণ্য আমাকে পাঠাতে হচ্ছে আপনার বেনাপোল দিয়ে। ইম্পোর্ট করলে 1% ডিউটি দিতে হয়, আমাদের জন্য সেখানে এআইটি দিতে হবে, এটিভি দিতে হবে, মানে এটি দিতে হবে। অর্থাৎ এখন আমার এই যে কমলাপুর আইসিটিতে আমার মেশিন পড়ে আছে, স্যার যারা প্রোডাকশন করছেন তারা কিন্তু এখন আনইভেন কম্পিটিশনে পড়ে গেছেন যে তার র মেটেরিয়াল ডিউটি ফ্রি না, কিন্তু ফিনিশড গুডস সেটা আবার ইম্পোর্ট পর্যায়ে থেকে স্যার 100% ডিউটি ফ্রি। সবার দাবি শুনে এনবিআর চেয়ারম্যান বলেন সব ব্যবসায়ী গ্রুপই ট্যাক্স কমাতে আসে, যাদের ট্যাক্স হার কম তাদের ট্যাক্স বাড়ানো হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে ঘন ঘন নীতির পরিবর্তন হবে না বলেও আশ্বাস দেন তিনি। ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাব রক্ষণ, রিটার্ন দাখিল যাবতীয় কাজ হবে অনলাইনে অটোমেটেড পদ্ধতিতে। এখানে থাকবে না কোনো অদৃশ্য হাত। এজন্য অচিরেই ন্যাশনাল সিস্টেম চালুর কথা জানান এনবিআর চেয়ারম্যান। যেগুলোর কারণে ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে সেগুলোকে আমরা রেশনালাইজ করব। এটা হচ্ছে আমাদের একটা মেজর শিফট হবে এবারের। ভ্যাটের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমরা ধীরে ধীরে সিঙ্গেল ভ্যাটে যাব, এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদের ট্রাঙ্কেটেড ভ্যাট যেটা, এখান থেকে আমরা আস্তে আস্তে উঠে যাব। এটার বাড়ে লোকাল ইনভেস্টর যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা। সিস্টেমকে আমরা পুরোপুরি অপারেশনাল লেভেলে নিয়ে আসছি, যেমন সিঙ্গেল উইন্ডো, যেখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট এগুলো নিতে হয় সেগুলোর ক্ষেত্রে আমরা অনলাইনে চলে আসছি। এনবিআর চেয়ারম্যান আরো বলেন বর্তমানে 15 লাখের বেশি মানুষ অনলাইনে ই রিটার্ন জমা দিয়েছেন, আর সিঙ্গেল উইন্ডো থেকে সেবা নিয়েছেন লক্ষাধিক মানুষ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিছু মানুষের কষ্ট হলেও জিনিসপত্রের দাম আগের থেকে বাড়েনি বলছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও সন্তোষ জানান। লোকের কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমি স্বীকার করি, তবে প্রাইসের ব্যাপারে যে কষ্ট হচ্ছে এটা মেইনলি হচ্ছে আয়ের সংস্থানটা ব্যাপার। নতুন করে আয় পায় না বা যতটুকু বাজেট আছে সেটা ওদের টান পড়ছে, সেটা আমরা স্বীকার পাচ্ছি।
সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ হিসেবে না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। পবিত্র রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে নোয়াখালী, সোনাপুর ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে 9টি ব্যবসা প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার বিকেলে ও রাতে এই অভিযান পরিচালনা করা হয়। মাইজদির সোনাপুর বাজারে মূল্য তালিকা না থাকায় 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 4,500 টাকা ও সোনাইমুড়িতে 5 ব্যবসা প্রতিষ্ঠানকে 7,500 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে 3টি প্রতিষ্ঠানকে 2,500 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বুধবার রাজধানীর আগারগাঁও বিএসইসি ভবনে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় চেয়ারম্যানের কক্ষের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মীরা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। একই দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করবে বিএসইসির কর্মকর্তারা। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,196-তে। হাত বদল হয়েছে 318 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 123টির, কমেছে 184টির, আর অপরিবর্তিত রয়েছে 90টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট বেয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি, মাত্র 3 পয়েন্টস বেড়ে এখন ফাইনাল ইন্ডেক্স দাঁড়িয়েছে 5,197 পয়েন্টস। পাশাপাশি মার্কেটের টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র 300 কোটি টাকার মতো। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে 31% কোম্পানি প্রাইসের, কমেছে 47%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 22% কোম্পানি প্রাইসের। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং সেক্টর। তবে ইন্টারেস্টিংলি আজকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইন্ডেক্সের বৃদ্ধিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে। রাঙামাটিতে বিভিন্ন সংরক্ষিত বন ও সৃজন করা বাঁশ বাগান থেকে বছরে 100 কোটি টাকার ব্যবসা হচ্ছে। এ খাতের ওপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এ খাতের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্মাণ কাজসহ বিভিন্ন প্রয়োজনে সারা দেশে বছর জুড়ে থাকে বাঁশের চাহিদা। আর এ বাঁশের বড় একটি অংশ আসে পার্বত্য জেলা রাঙামাটি থেকে। জেলার সংরক্ষিত বনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে বাঁশবাগান। বাঘাইছড়ি উপজেলার কাঁচালং, সিজক ও নাইক্ষংছড়িতে বাঁশের উৎপাদন বেশি। জেলার 10টি হাটে বিক্রি হয় এসব বাঁশ। প্রকারভেদে প্রতিটির দাম 22 থেকে 150 টাকা। বন বিভাগের হিসেব মতে গত 1 বছরে জেলার সংরক্ষিত বন ও সৃজন করা বাঁশবাগান থেকে অন্তত 70 কোটি টাকার বাঁশ দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের হিসেবে বছরে 2 কোটি বাঁশ বিক্রি করে অন্তত 100 কোটি টাকার ব্যবসা হয়েছে। মঙ্গলবার থেকে আইসি এবং বাঁশ বিক্রি করতে মুলি বাঁশ, এগুলো এখানে রিট চলতেছে 25 টাকা 22 টাকা এরকম সাইজ বুঝে আর কি। সবগুলো তো আর একদিকে হয় না। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে বাঁশ করে থাকে। বাংলাদেশের সব জায়গায় বাঁশ যায়। রাঙামাটির বিভিন্ন বাগান থেকে বাঁশ সংগ্রহ করে বাজারজাত করা পর্যন্ত অনেক শ্রমিকের প্রয়োজন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ব্যবসার উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এখান থেকে মাল আমরা সড়ক পথে মনে করো বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে দিই, যেমন ঢাকা দিই, নোয়াখালী দিই, আশুগঞ্জ দিই, ভৈরব দিই। ব্যবসা এখন আগের মতো হয় না, ভালো হয় না। কেন ভালো হচ্ছে না? এখন সরকার গেছে বছর রেভিনিউ নিছে একটা বাসে 2 টাকা, এবছর হঠাৎ করে রেভিনিউ একটা বাসে 4 টাকা। বাঁশের বাজারে আপনার সরকার যেভাবে রেভিনিউ বাড়াই ফেলছে, এখন বাঁশ বিক্রি করতে গেলে এই কিনের সাথে বেচার সাথে কোনো রকম মিলে না, সবকিছু মিলে যায়। এখন আমাদের একটা লেজা গোবরের অবস্থা। বর্তমানে বাঁশ বিক্রি করে বছরে প্রায় 6 কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে বলে জানায় স্থানীয় বন বিভাগ। এই বাঁশগুলো আসলে দীর্ঘদিন কিন্তু সরকার রাজস্ব বাড়ায়নি, অর্থাৎ গত 24 বছর পরে কিন্তু এই
2 যুগ অনেক সময় কিন্তু এই রাজস্বটা বাড়ানো হয়েছে এবং সেটিও কিন্তু বেশি না। আগে বাঁশপতি 1 টাকা 40 পয়সা হারে রাজস্ব আদায় হলেও 2024 সাল থেকে আদায় হচ্ছে 2 টাকা 80 পয়সা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।